ট্রেন থেকে বাড়ি ফিরতে থাকা এক শ্রমিক ছেলের সাথে এক অজানা মেয়ে যা করল তা দেখে মানবতা কেঁদে উঠল। বন্ধুরা, রাজস্থানের একটি ছোট শহরে জন্মানো অর্জুন ছোটবেলা থেকেই পরিস্থিতির সাথে লড়াই করতে শিখে গিয়েছিল। বাবার মৃত্যু হয়েছিল অল্প বয়সেই, মা অসুস্থ থাকতেন এবং বাড়ির দায়িত্ব খুব তাড়াতাড়ি তার কাঁধের ওপর এসে পড়েছিল। পড়াশোনা ঠিকঠাকই ছিল, কিন্তু পরিস্থিতি এমন ছিল না যে বড় স্বপ্ন পূরণ হতে পারে। যেমন তেমন করে সে আইটিআই করল এবং কাজের সন্ধানে দক্ষিণ ভারতের একটি বড় শহরে পৌঁছে গেল। শুরুতে একটি ছোট ফ্যাক্টরিতে কাজ জুটল। সারাদিন মেশিনের মাঝে ঘাম ঝরত আর রাতে ক্লান্ত শরীর বিছানায় লুটিয়ে পড়ত। ধীরে ধীরে পরিশ্রমের ফল মিলল, কাজ শিখল, ভরসা বাড়ল এবং 2 বছরে তার রোজগার বেশ ভালো হয়ে গেল। সে প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাত এবং নিজের ভবিষ্যতের জন্য অল্প অল্প করে জমাতেও শুরু করেছিল। তার স্বপ্ন খুব বড় ছিল না, শুধু এটুকুই যে একদিন মা যেন ভালো হাসপাতালে চিকিৎসা পান এবং নিজের একটা ছোট বাড়ি হয়। শহরে তার জীবন ছিল একদম সাদামাটা, বেশি বন্ধু নেই, ফালতু শখ নেই, কাজ, ঘর আর মাঝে মধ্যে বাড়ির কথা মনে পড়া, এটাই ছিল তার জগৎ। সেখানেই তার সাথে দেখা হয়েছিল রিনার। একই কাজ, একই রাস্তা, কথাবার্তা বাড়ল এবং সম্পর্ক তৈরি হয়ে গেল। অর্জুন মন থেকে তাকে ভরসা করেছিল। তার মনে হয়েছিল হয়তো এটাই সেই মানুষ যার সাথে সে তার অপূর্ণ জীবন পূর্ণ করতে পারে। সে তার স্বপ্ন, তার জমানো টাকা সবকিছু তাকে বলে দিয়েছিল। অক্টোবর 2024 এলো। অনেক মাস পর অর্জুন ছুটি পেল। মায়ের শরীর ভালো ছিল না, তাই সে ঠিক করল এবার সোজাসুজি বাড়ি যাবে। টিকিট আগে থেকেই কাটা ছিল। ট্রেন ছিল দূরপাল্লার, প্রায় 2 দিনের সফর। যেদিন ট্রেন ধরার কথা সেদিন সে একটু তাড়াতাড়ি স্টেশনে পৌঁছে গেল। কামরায় নিজের সিটে বসে আশেপাশে সব অজানা মুখ ছিল। কেউ মোবাইলে ব্যস্ত, কেউ গল্প করছিল। অর্জুন জানলা দিয়ে বাইরে তাকিয়ে ভাবছিল বাড়ি পৌঁছে সবার আগে মাকে জড়িয়ে ধরবে, তারপর শান্তিতে ঘুমোবে। ট্রেন চলতে শুরু করল। কয়েক ঘন্টা কাটল। দুপুরের সময় ছিল। পেটে হালকা খিদে অনুভব করায় সেই টিফিন খুলল। সেই আলুর পরোটা, সেই বাড়ির সুগন্ধ। সে একটা পরোটা ছিঁড়ে খেতে শুরু করল। প্রথম 2-3টে গ্রাস ঠিকই লেগেছিল, কিন্তু হঠাৎ স্বাদ কেমন যেন অদ্ভুত লাগল। সে অতটা গুরুত্ব দিল না, ভাবল সফরে এমনটা হয়েই থাকে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তার শরীর যেন জবাব দিতে শুরু করল। পেটে অসহ্য জ্বালা, মাথায় চক্কর আর চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল। সে জল খেল, কিন্তু কোনো স্বস্তি পেল না। ঘাম ঝরতে লাগল, হাত কাঁপতে শুরু করল। তার মনে হলো হয়তো গ্যাস বা ফুড পয়জনিং হয়েছে। সে টিফিন বন্ধ করল এবং নিজের ওপরের সিটে উঠে গেল, এটা ভেবে যে কিছুক্ষণ শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে। কিন্তু অবস্থা আরও খারাপ হতে লাগল। পেটে তীব্র মোচড়, শ্বাস নিতে কষ্ট এবং হঠাৎ তার বমি হয়ে গেল। এতটাই বেশি যে সে নিজেকে সামলাতে পারল না। নিচে বসা মানুষজন ঘাবড়ে গেল। কেউ কেউ চিৎকার করে উঠল, কেউ কেউ দূরে সরে গেল। এ কি করছে? অসুস্থ হলে নিচে নাম, এমন সব আওয়াজ আসতে লাগল। অর্জুন কিছু বলার মতো অবস্থায় ছিল না। তার মুখ দিয়ে হালকা রক্তও বেরিয়ে এলো। তার চোখ অর্ধেক বুজে গিয়েছিল। কামরার মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। কেউ সাহায্য করতে এগিয়ে এলো না। সবাই নিজের জায়গা বাঁচাতে ব্যস্ত ছিল। সেই সময় কাব্য নামে এক তরুণী, যে ওই কামরাতেই সফর করছিল, সেই সব দেখে এগিয়ে এলো। সে বয়সে অর্জুনের আশেপাশেই ছিল। সাধারণ পোশাক, মুখে চিন্তার ছাপ স্পষ্ট। তার পোশাকেও কিছুটা ময়লা লেগে গেল, কিন্তু সে ভ্রুক্ষেপ করল না। সে তার ওড়না বের করল, নিজেকে পরিষ্কার করল এবং কোনো দ্বিধা ছাড়াই অর্জুনের সিটের দিকে এগিয়ে গেল। সে উপরে উঠে অর্জুনকে সাহারা দিল, তার পিঠ চাপড়ে দিল, মুখ মুছিয়ে দিল এবং তাকে সামলানোর চেষ্টা করল। অর্জুনের অবস্থা তখন খুবই আশঙ্কাজনক ছিল। তার গলা কাঁপছিল। সে খুব কষ্টে বলল, আমার মনে হয় আমি বাঁচব না। কাব্য তাকে সাহস জোগাল, এমন কিছুই হবে না, হিম্মত রাখো। অর্জুন তার ব্যাগের দিকে ইশারা করল। তাতে তার জমানো সব পুঁজি রাখা ছিল, অনেকটা টাকা। সে কাঁপানো হাতে ব্যাগ খুলল এবং কাব্যর হাতে টাকাগুলো ধরিয়ে দিল। যদি আমার কিছু হয়ে যায়, তবে এই টাকাগুলো আমার বাড়িতে পৌঁছে দিও, পুলিশকে দিও না। কাব্য স্তম্ভিত হয়ে গেল। সে টাকা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করল, কিন্তু অর্জুনের অবস্থা দেখে চুপ হয়ে গেল। সে সামানে তাকে সামলাতে লাগল, জল খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই অর্জুন প্রায় জ্ঞান হারাল। কামরার যাত্রীরা রেলওয়ে হেল্পলাইনে ফোন করে দিয়েছিল। পরের স্টেশন সামনেই ছিল। ট্রেন থামল। রেলওয়ে পুলিশ এবং মেডিকেল টিম ডেকে নেওয়া হলো। অর্জুনকে স্ট্রেচারে করে নামানো হলো।
তার অবস্থা দেখে তক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হল। কাব্য এক মুহূর্তের জন্য থামল, তারপর কিছু না ভেবেই তার সাথে নেমে গেল। সে নিজের মালপত্র তুলে নিল, অর্জুনের ব্যাগটা সামলাল এবং অ্যাম্বুলেন্সে বসে পড়ল। সে নিজেও জানত না কেন সে নামছে, কিন্তু মন এটাই বলেছিল। স্টেশন পিছনে ফেলে অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে হাসপাতালের দিকে এগোতে লাগল। অর্জুন অচেতন ছিল, আর কাব্যর মনে শত শত প্রশ্ন। সে এক অজানার জীবনের দায়িত্ব নিজের উপর তুলে নিয়েছিল, এটা না জেনেই যে ভবিষ্যতে কি হবে। কিছুক্ষণ পর হাসপাতালের গেটে অ্যাম্বুলেন্স থামতেই স্ট্রেচার দ্রুত বাইরে বের করা হলো। অর্জুন সংজ্ঞাহীন হয়ে পড়েছিল। ডাক্তাররা দেরি না করে তাকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেল। কাব্য বাইরে দাঁড়িয়ে সব দেখছিল। তার হাত কাঁপছিল, বুক ধরফর করছিল। সে বারবার এটাই ভাবছিল যে সে ঠিক করল কিনা। সে অর্জুনকে চিনতও না, তবুও তার পরিস্থিতি তাকে বেঁধে ফেলেছিল। ডাক্তাররা প্রাথমিক পরীক্ষা করলেন। রক্তচাপ অনেক নিচে ছিল, শরীরে বিষের লক্ষণ স্পষ্ট দেখা যাচ্ছিল। তক্ষুনি পেট পরিষ্কার করার প্রক্রিয়া শুরু হলো, নল লাগানো হলো, ইঞ্জেকশন দেওয়া হলো। বাইরে কাব্য বেঞ্চে বসেছিল। তার না খিদে ছিল না তৃষ্ণা। প্রতি কয়েক মিনিটে সে দরজার দিকে তাকাচ্ছিল, যেন কোনো ভালো খবর আসবে। কিছুক্ষণ পর রেলওয়ে পুলিশ সেখানে পৌঁছালো। এক ইন্সপেক্টর কাব্যকে প্রশ্ন করতে শুরু করলেন, আপনি কে? একে চেনেন? এর সাথে কেন যাত্রা করছিলেন? কাব্য শান্ত স্বরে পুরোটা জানালো। সেও ট্রেনে সফর করছিল। অর্জুনের শরীর হঠাৎ খারাপ হওয়ায় সে মানবতার খাতিরে সাহায্য করেছে। কিন্তু পুলিশের চোখে সন্দেহ ছিল। তারা বারবার অর্জুনের ব্যাগ আর টাকার কথা জিজ্ঞাসা করছিল। এর কাছে এত ক্যাশ কেন ছিল? আপনার কাছে কেন আছে? কাব্য ভয় পেয়ে গেল। সে সত্যি কথাটাই জানালো যে অর্জুন নিজেই তাকে টাকা দিয়েছে, এই বলে যে যদি তার কিছু হয়ে যায় তবে যেন বাড়িতে পৌঁছে দেয়। এটা শুনে পুলিশ আরও কড়া হয়ে গেল। এমন কথা প্রায়ই শোনা যায়, এক অফিসার বললেন। আগে মানুষ সাহায্যের নাটক করে, তারপর লুটে নেয়। কাব্যর মন ভেঙে গেল। তার প্রথমবার মনে হলো হয়তো সে ভুল করে ফেলেছে, কিন্তু সে তবুও অনড় রইল। সে পরিষ্কার বলল, আপনারা চাইলে টাকাগুলো নিজের কাছে রেখে দিন, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু চাই এই মানুষটা যেন বেঁচে যায়। পুলিশ টাকাগুলো বাজেয়াপ্ত করল। আইনি কাজ শুরু হলো। কাব্যর কাছে পরিচয়পত্র চাওয়া হলো। সে তার আধার কার্ড দেখালো। সে নাগপুরের বাসিন্দা ছিল এবং চেন্নাইতে ঘরের কাজ করত। ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিল। এদিকে ভেতরে ডাক্তারদের চেষ্টা চলছিল। প্রায় 4 ঘন্টা পর এক ডাক্তার বাইরে এলেন। এখনও বিপদ কাটেনি, তবে অবস্থা স্থিতিশীল। বিষ পেটে ছিল, আর কিছুক্ষণ দেরি হলে প্রাণ বাঁচানো যেত না। এটা শুনেই কাব্যর চোখ জলে ভরে এলো। সে মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানালো। রাত হয়ে গিয়েছিল। হাসপাতালের আলো বেশ উজ্জ্বল ছিল, কিন্তু পরিবেশ বেশ গম্ভীর। পুলিশ কাব্যকে ওখানেই বসে থাকতে বলল। যতক্ষণ না রুগী জ্ঞান ফিরে পাচ্ছে, আপনি এখানেই থাকবেন। কাব্যর কাছে কোনো উপায় ছিল না। সে বাড়িতে ফোন করল। মাকে জানালো যে তার বাড়ি ফিরতে কয়েকদিন দেরি হতে পারে। পুরোটা না বলে শুধু এটুকুই বলল যে একজন মানুষের শরীর খুব খারাপ আর সে হাসপাতালে আছে। 2 দিন কেটে গেল। অর্জুনের জ্ঞান ফিরল না। এই নচে পুলিশ বহুবার কাব্যকে জিজ্ঞাসাবাদ করল। সেই একই প্রশ্ন, একই সন্দেহ, কখনো নরম, কখনো কড়া ব্যবহার। এক মহিলা কনস্টেবল কাব্যর অবস্থা দেখে কিছুটা নরম হলেন। তিনি ফিসফিস করে বললেন, ভয় পাস না, যদি তুই সত্যি বলিস তবে সত্যি সামনে আসবেই। 3য় দিন সকালে অর্জুনের আঙুল নড়ে উঠল। ডাক্তাররা তক্ষুনি চেক করলেন। কিছুক্ষণ পর তার চোখ খুলল। সে আশেপাশে তাকাচ্ছিল, বোঝার জন্য যে সে কোথায় আছে। কাব্যকে ভেতরে ডাকা হলো। অর্জুন দুর্বল গলায় জিজ্ঞেস করল, আমি কি বেঁচে আছি? কাব্যর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। হ্যাঁ, আপনি নিরাপদ। কিছুক্ষণ পর পুলিশও ভেতরে এলো। তারা অর্জুনকে প্রশ্ন করল, আপনি কি খেয়েছিলেন? কেউ কি আপনাকে কিছু দিয়েছিল? অর্জুন ধীরে ধীরে সবটা জানালো। সে কারোর কাছ থেকে কিছু নেয়নি, শুধু বাড়ি থেকে আনা পরোটা খেয়েছিল, আর তারপরে শরীর খারাপ হয়। পুলিশ কাব্যর দিকে ইশারা করে বলল, এই মহিলা আপনার টাকা নিয়ে আপনার সাথে নেমেছিলেন, আপনি কি একে চেনেন? অর্জুন সর্বশক্তি দিয়ে মাথা নাড়ল। এ যদি না থাকত তবে হয়তো আমি বেঁচে থাকতাম না। ইনি আমার প্রাণ বাঁচিয়েছেন। এটা শুনে কাব্যর চিন্তা কিছুটা কমল। পুলিশ এবার তদন্তের মোড় ঘোরাল। তারা অর্জুনের টিফিন ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাল। 2 দিন পর রিপোর্ট এলো। পরোটার মধ্যে বিষাক্ত পদার্থ মেশানো ছিল। পরিমাণ এতটাই বেশি ছিল যে পুরো পরোটা খেলে মৃত্যু নিশ্চিত ছিল। পুলিশের মুখ গম্ভীর হয়ে গেল।
এবার প্রশ্নটা পরিষ্কার, বিষ কে মিশিয়েছিল? আর এখান থেকেই অর্জুনের জীবনের সবচেয়ে বড় সত্যিটা ধীরে ধীরে সামনে আসতে শুরু করল। ফরেন্সিক রিপোর্ট আসতেই পুলিশের আচরণ পুরোপুরি বদলে গেল। এবার এটা পরিষ্কার যে ট্রেনের ঘটনা কোনো দুর্ঘটনা নয়, বরং আগে থেকে ছক কষা ষড়যন্ত্র ছিল। রেলওয়ে পুলিশ তক্ষুনি চেন্নাই পুলিশের সাথে যোগাযোগ করল, যেহেতু অর্জুন ওখানেই থাকত এবং ওখান থেকেই খাবার নিয়ে বেরিয়েছিল। অর্জুন তখনও দুর্বল ছিল, কিন্তু সচেতন। পুলিশ তাকে শান্তভাবে জেরা শুরু করল। এই পরোটা কোথায় তৈরি হয়েছিল? অর্জুন নির্দ্বিধায় বলল, আমার ফ্ল্যাটে, আমি চেন্নাইতে থাকি। ওখানে আর কে কে ছিল? এই প্রশ্নটা শুনেই অর্জুন কয়েক সেকেন্ড চুপ হয়ে গেল। তার চোখে এক অদ্ভুত ভয় আর ভেঙে পড়ার ছাপ ফুটে উঠল। আমার সাথে দীপিকা থাকত, সে নিচু স্বরে বলল। কাব্যই নামটা প্রথমবার শুনছিল, কিন্তু পুলিশ একে অপরের মুখ চাওয়াচাবি করতে লাগল। কে এই দীপিকা? অর্জুন গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করল। সে জানালো, চেন্নাইতে কাজ করার সময় দীপিকার সাথে তার পরিচয় হয়। ধীরে ধীরে দুজনে কাছাকাছি আসে। অর্জুন পরিশ্রমী ছিল, ভালো রোজগার করত। সে তার পরিবারের কাছ থেকে টাকা বাঁচিয়ে একটি ফ্ল্যাট কিনেছিল, কিন্তু এই কথা সে বাড়ির কাউকে জানায়নি। দীপিকা সব জানত, সেই তার সাথে থাকত এবং ঘরে যাতায়াত করত। অর্জুনের গলা বুঝে এলো। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, এবার বাড়ি যাচ্ছিলাম সবাইকে সারপ্রাইজ দিতে। পুলিশ তক্ষুনি এই তথ্য নোট করল। এখন সন্দেহের তীর পুরোপুরি দীপিকার দিকে ঘুরে গেল। চেন্নাই পুলিশকে লোকেশন পাঠানো হলো। সেই সন্ধ্যায় দীপিকা এবং তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো। শুরুতে দুজনে কিছুই জানে না এমন ভান করার চেষ্টা করল। বলল অর্জুন নিজেই খাবার বানাতো, তারা কিছু করেনি। কিন্তু পুলিশের কাছে ফরেন্সিক রিপোর্ট ছিল, কল রেকর্ড ছিল এবং সিসিটিভি ফুটেজ ছিল। ধীরে ধীরে চাপ বাড়ল। কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদের পর সত্যি বেরিয়ে এলো। দীপিকা ভেঙে পড়ল। সে কাঁদতে কাঁদতে স্বীকার করল যে সে অর্জুনকে বিয়ে করতে চায়নি, তার শুধু টাকাটা দরকার ছিল। ফ্ল্যাটটা তার নামে করে নেওয়ার পরিকল্পনা চলছিল। যখন অর্জুন পরিবারকে আনা এবং বিয়ের কথা বলল, তখন সে ভয় পেয়ে গেল। দীপিকার মাই বিষ মেশানোর পরামর্শ দিয়েছিলেন। ভাবা হয়েছিল ট্রেনে কিছু হয়ে যাবে আর সব সন্দেহ অচেনা লোকেদের ওপর পড়বে, কিন্তু অর্জুনের কপাল ভালো ছিল। এই সব তথ্য যখন হাসপাতালে অর্জুনকে দেওয়া হলো, তখন সে হু হু করে কেঁদে উঠল। আমি কারো খারাপ করিনি, সে শুধু এটুকুই বলতে পারল। কাব্য চুপচাপ সব শুনছিল। তার মনে প্রথমবার অর্জুনের জন্য শুধু দয়া নয়, বরং গভীর শ্রদ্ধা তৈরি হলো। সে দেখেছিল যে এই মানুষটা টাকা থাকা সত্ত্বেও কতটা সরল এবং বিশ্বাসী ছিল। পুলিশ দীপিকা এবং তার মাকে গ্রেপ্তার করল। মামলা জোরালো ছিল, খুনের চেষ্টার মামলা দায়ের হলো। এবার কাব্যের ওপর থেকেও সব সন্দেহ সরে গেল। তার টাকা ফেরত দেওয়া হলো। পুলিশ এমনকি ক্ষমাও চাইল। মহিলা কনস্টেবল হেসে বললেন, তোর জন্য আজ একজন নির্দোষ মানুষ বেঁচে আছে। অর্জুনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলো, কিন্তু ডাক্তাররা কয়েক সপ্তাহ বিশ্রাম নিতে বললেন। এখন প্রশ্ন ছিল যে সে যাবে কোথায়। তার পরিবারের লোকজন ধানবাদ থেকে চলে এসেছিল, মা, বাবা, ভাই সবাই। মা যখন কাব্যকে দেখলেন, তখন অর্জুন সবটা জানালো। এই যদি না থাকত, তবে আজ আমি তোমাদের সামনে থাকতাম না। মায়ের চোখ জলে ভরে গেল। তিনি কাব্যের হাত ধরে ফেললেন। মা, তুমি আমার ছেলেকে নতুন জীবন দিয়েছ। সেই কদিন কাব্য অর্জুনের ফ্ল্যাটেই থেকে গেল। সেই ওষুধ দিত, খাবার বানাতো, সময় ঘুম পাড়াতো। কোনো সম্পর্কের নাম ছিল না, কিন্তু আপন ভাবটা স্পষ্ট ছিল। ধীরে ধীরে অর্জুন ঠিক হতে শুরু করল। কিন্তু একদিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সে বারান্দায় দাঁড়িয়ে ভাবছিল, জীবন তাকে মৃত্যুর এত কাছে এনে কেন ছাড়ল। কাব্য সব বুঝতে পারছিল। সে বেশি প্রশ্ন করত না, শুধু সময়ে ওষুধ দিত, হালকা খাবার বানাতো, আর যখন অর্জুন নিশ্চুপ হয়ে যেত, তখন পাশে বসে চুপচাপ থাকত। অনেক সময় কিছু না বলেই তার হাত ধরে রাখত। অর্জুন প্রথমবার অনুভব করল যে সাথে থাকাটা শব্দ দিয়ে নয়, ভরসা দিয়ে হয়। এক সন্ধ্যায় অর্জুন নিজে থেকেই কথা তুলল। আমি ধানবাদ ফিরতে চাই, সে বলল। কাব্য তার দিকে তাকালো। ঠিক আছে, সে কোনো প্রশ্ন ছাড়াই বলল। কয়েকদিন পর অর্জুন তার পরিবারের সাথে ধানবাদে চলে গেল। কাব্যও সাথে গেল, কারণ তার মাও সেখানেই পৌঁছে গিয়েছিলেন। অর্জুনের বাড়িতে পরিবেশ ছিল আবেগঘন। বাবা চুপ থাকতেন, মা বারবার ছেলেকে দেখে ঈশ্বরকে ধন্যবাদ দিতেন। পুরো পাড়ায় কথা ছড়িয়ে পড়েছিল যে অর্জুন জমের মুখ থেকে ফিরে এসেছে। সেই কদিন কাব্য ওখানেই থেকে গেল। সে কোনো অতিথির মতো নয়, বরং পরিবারের সদস্যের মতো থাকতে লাগল। সকালে উঠে উনুন জ্বালানো, মায়ের সাথে সবজি কাটা, ওষুধের খেয়াল রাখা, সব কিছু নিজে থেকেই হতে লাগল। একদিন অর্জুনের মা কাব্যকে জিজ্ঞাসা করলেন, মা, তুই এবার কি করবি? কাব্য সোজা জবাব দিল, আমি কাজ খুঁজে নেব, যেখানে দরকার হবে। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুই চাইলে এখানেই থাকতে পারিস। কাব্য বুঝে গেল যে এটা শুধু থাকার কথা নয়, কিন্তু সে কোনো উত্তর দিল না।
সে সিদ্ধান্ত অর্জুনের ওপর ছেড়ে দিল। এদিকে মামলার কাজ চলছিল। দীপিকা ও তার মা জেলে ছিল, কোর্ট থেকে জামিন মেলেনি। পুলিশ চার্জশিট জমা দিয়েছিল, মামলা মজবুত ছিল। অর্জুন এখন আগের চেয়ে বেশি গম্ভীর থাকত। এক রাতে সে কাব্যকে বলল, যদি তুমি সেদিন ট্রেনে না থাকতে। সে বাক্যটা শেষ করতে পারল না। কাব্য কথা কেড়ে নিল, যদি টদি ছাড়ো, যা হয়েছে তার থেকে সামনে তাকাও। পরের সপ্তাহে অর্জুন চেন্নাই থেকে ফোন পেল। তার পুরনো ঠিকাদার বলল যে সে আবার কাজে ফিরতে পারে। অর্জুন মানা করে দিল। এখন আমি অন্য কোথাও থেকে শুরু করতে চাই, সে বলল। সে ধানবাদেই একটা ছোট আসবাবপত্রের ফার্নিচারের কাজ শুরু করার সিদ্ধান্ত নিল। শুরুটা কঠিন ছিল, কিন্তু পরিবার সাথে ছিল। কাব্য সাহায্য করত, কখনো হিসাব রাখা, কখনো খদ্দেরদের সাথে কথা বলা। ধীরে ধীরে কাজ চলতে শুরু করল। এক সন্ধ্যায় মা দুজনকে কাছে ডাকলেন। আমরা অনেক ভেবেছি, তিনি বললেন। যে মেয়ের তোমার প্রাণ বাঁচিয়েছে, তার চেয়ে বড় সম্পর্ক আর কিচ্ছু হতে পারে না। কাব্য ঘাবড়ে গেল। অর্জুন চুপ ছিল। মা আরও বললেন, যদি তোমরা দুজন চাও, তবে আমরা এই সম্বন্ধ পাকা করি। ঘরের মধ্যে নিস্তব্ধতা ছিল, বাইরে বৃষ্টি হচ্ছিল। অর্জুন প্রথমবার সরাসরি কাব্যর চোখের দিকে তাকালো। আমি তোমাকে কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না, সে বলল, কিন্তু যদি তুমি সাথে চলতে চাও, তবে আমি সারা জীবন সাথ দেব। কাব্যর চোখ জলে ভরে এলো। আমি কোনো আশ্রয়ের সন্ধানে ছিলাম না, সে বলল, কিন্তু যদি মানুষটা সাচ্চা হয়, তবে পথ নিজে থেকেই তৈরি হয়ে যায়। মা দুজনের মাথায় হাত রাখলেন। কয়েক মাস পর সাদামাটাভাবে বিয়ে ঠিক হলো। কোনো হই হট্টগোল বা লোক দেখানো কিছু ছিল না, শুধু নিজের লোক আর সত্যিকারের আনন্দ। বিয়ের দিন অর্জুন কাব্যকে শুধু এইটুকুই বলল, তুমি আমাকে জীবন দিয়েছ। কাব্য হাসল, না, জীবন আমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে। আর সেই দ্বিতীয় সুযোগের আসল পরীক্ষা তো সবে শুরু হতে চলেছিল, কারণ বিয়ের পর জীবন হঠাৎই সহজ হয়ে যায়নি। অর্জুন এবং কাব্য দুজনেই এটা ভালোমতো জানত। তাদের সম্পর্ক কোনো স্বপ্ন দিয়ে নয়, বরং কষ্ট, ভয় আর সত্যি দিয়ে তৈরি হয়েছিল। তাই তারা প্রতিটা পদক্ষেপ ভেবে চিনতে ফেলছিল। ধানবাদে অর্জুন যে ছোট ফার্নিচারের কাজ শুরু করেছিল, তা ধীরে ধীরে পরিচিতি পেতে লাগল। প্রথমে একটি টেবিল, তারপর দুটি চেয়ার, তারপর আলমারির অর্ডার। টাকা কম ছিল, কিন্তু কাজ ছিল সৎ। কাব্য খুব ভোরে হিসাব লিখত, খদ্দেরদের সাথে কথা বলত, আর সন্ধ্যায় অর্জুনের সাথে দোকান বন্ধ করত। কখনো কখনো অর্জুন ক্লান্ত হয়ে বলত, ইস, আমি যদি আবার চেন্নাই চলে যেতাম। কাব্য শান্তস্বরে উত্তর দিত, যা ফেলে এসেছ তার মধ্যেই কিছু ভেঙে গিয়েছিল, এখানে যা গড়ছ সেটাই আসল। এরই মাঝে কোর্ট থেকে তারিখ এলো। দীপিকা এবং তার মায়ের মামলা এগোচ্ছিল। অর্জুনকে সাক্ষ্য দিতে হবে। সেই দিনটা তার জন্য সহজ ছিল না। সেই একই মানুষ, একই কথা, একই স্মৃতি। কিন্তু এবার সে একা ছিল না, কাব্য তার সাথে দাঁড়িয়েছিল। কোর্টে যখন জজ সাহেব জিজ্ঞেস করলেন, আপনি কি অভিযোগ তুলে নিতে চান, অর্জুন পরিষ্কার বলল, না, যা ভুল তার সাজা হওয়া উচিত। এটা শুনে কাব্য প্রথমবার তাকে গর্বের সাথে দেখল। সে জানল যে এই মানুষটা আর ভয় পেয়ে বাঁচবে না। কয়েক মাস পর রায় এলো। দীপিকা এবং তার মায়ের সাজা হলো। মামলা ওখানেই শেষ হলো, যেখানে শুরু হওয়া উচিত ছিল। অর্জুনের মনের বোঝা হালকা হয়ে গেল। এবার সে অতীত থেকে স্বাধীন। বাড়িতেও পরিবেশ বদলেছিল। মা এখন হাসতেন, বাবা আবার খবরের কাগজ পড়তে পড়তে চা চাইতেন। সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল। এক সন্ধ্যায় কাব্য অর্জুনকে বলল, আমিও কিছু কাজ করতে চাই। অর্জুন অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের অভাব আছে? কাব্য হাসল, অভাবের নয়, পরিচয়ের কথা বলছে। কিছুদিনের মধ্যেই কাব্য পাশের স্কুলে কাজ শুরু করল, ছোট বাচ্চাদের পড়ানো। মাইনে বেশি ছিল না, কিন্তু সে শান্তি পেত। সে জানত যে জীবন শুধু বেঁচে থাকার নাম নয়, এগিয়ে যাওয়ার নাম। সময় কাটতে লাগল। একদিন অর্জুনের মা চুপচাপ কাব্যকে বললেন, মা, ভগবান আমাদের অনেক কিছু দিয়েছেন। কাব্য মাথা নাড়ল, আর অনেক কিছু শিখিয়েছেনও। আজ অর্জুন এবং কাব্য কোনো বড় গাড়িতে চড়ে না, তাদের কোনো বড় বাড়িও নেই, কিন্তু সকালে চা একসাথে খায়, সন্ধ্যায় সারা দিনের গল্প করে, আর রাতে শান্তিতে ঘুমায়। অর্জুন এখন যখন ট্রেনে সফর করে, সে কারোর খাবার খায় না। কাব্য যখন কোনো অসুস্থকে দেখে, তখন ভয় ছাড়াই সাহায্য করতে এগিয়ে যায়। দুজনেই জীবন থেকে নিজ নিজ শিক্ষা নিয়েছে। মাঝে মাঝে অর্জুন ভাবে, যদি সেদিন অর্ধেক পরোটাও খেয়ে নিতাম, তবে। আর প্রতিবার উত্তর সামনে থাকে, তবে এই জীবন, এই সম্পর্ক, এই ঘর কিছুই থাকত না। জীবন তাদের ভেঙেছিল, কিন্তু মানবতা তাদের জুড়েছে। আর হয়তো এরই নাম আসল সুখ। সময় নিজের গতিতে এগিয়ে চলল।
অর্জুন আর কাব্যর জীবন এখন কোনো খবরের শিরোনাম ছিল না, বরং একটা সাধারণ সত্যি হয়ে উঠেছিল। সেই সত্যি যাতে দৈনন্দিন সমস্যা ছিল, ছোট ছোট স্বপ্ন ছিল, আর সেগুলো পূরণ করার সৎ চেষ্টা ছিল। অর্জুনের কাজ এখন ধীরে ধীরে থিতু হয়ে গিয়েছিল। আসবাবপত্রের ছোট ওয়ার্কশপ এখন আশেপাশের এলাকায় চেনা হয়ে উঠেছিল। মানুষ বলতো কাজ মজবুত আর লোকটা ভরসাযোগ্য। অর্জুনের জন্য এটাই ছিল সবচেয়ে বড় আয়। সে জেনে গিয়েছিল যে নাম ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু টেকে শুধু সততা দিয়ে। কাব্য স্কুল থেকে ফিরে সরাসরি ওয়ার্কশপে আসত। কখনো কাঠের গন্ধের মধ্যে বসে হিসাব বুঝত, কখনো চা বানিয়ে শ্রমিকদের খাওয়াত। কোনো বড় ভূমিকা পালন করত না, কিন্তু তার উপস্থিতিতে সবকিছু গোছানো মনে হতো। অর্জুন অনেক সময় ভাবত যে জীবনের সরলতার মানে এটাই, না চেঁচিয়ে না জাহির করে সাথে থাকা। একদিন বিকেলে দুজনে ছাদে বসেছিল, আকাশে হালকা মেঘ ছিল। অর্জুন হঠাৎ বলল, মাঝে মাঝে মনে হয় সবকিছু খুব তাড়াতাড়ি বদলে গেল। কাব্য উত্তর দিল, বদলে যাওয়াটা তাড়াতাড়ি ছিল না, শুধু আমরা তৈরি ছিলাম না। কয়েক মুহূর্ত চুপ থেকে অর্জুন বলল, যদি সেদিন ট্রেনে তুমি না থাকতে? কাব্য তাকে ওখানেই থামিয়ে দিল। যদির কথা বলো না, যা হয়েছে সেটাই আমাদের এখানে পৌঁছে দিয়েছে। তাদের দুজনের জন্য এখন অতীত কোনো বোঝার মতো ছিল না, তা শিক্ষায় পরিণত হয়েছিল। অর্জুন এখন প্রতারিত হতে ভয় পেত না, কারণ সে ভরসার দাম বুঝে গিয়েছিল। কাব্য কোনো প্রশ্নে ভয় পেত না, কারণ সে মানবতার পথ নিজে বেছে নিয়েছিল। কয়েক মাস পর অর্জুন একটি সরকারি অর্ডার পেল। ছোট ছিল, কিন্তু তার কাছে অনেক গুরুত্ব রাখত। সে প্রথম চেকটা বাড়ি এসে মায়ের হাতে রাখল। মায়ের চোখ ভিজে এলো। আজ মনে হচ্ছে সব ঠিক হয়ে গেল, তিনি বললেন। কাব্য চুপচাপ এসব দেখছিল। তার কোনো প্রশংসার প্রয়োজন ছিল না। তার জন্য এটাই যথেষ্ট ছিল যে মানুষটার প্রাণ বাঁচানোর জন্য সে ট্রেন থেকে নেমেছিল, সে আজ পূর্ণ আত্মসম্মানের সাথে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে পাড়ার কেউ জিজ্ঞেস করে ফেলে, আপনারা কিভাবে দেখা করলেন? অর্জুন শুধু হালকা হাসি দিয়ে বলে, একটি ট্রেনে। আর কাব্য যোগ করে, আরেকটি বিপদে। আজও যখন অর্জুন ট্রেনে সফর করে, সে সতর্ক থাকে। আজও কাব্য কোনো অসুস্থকে দেখে থমকে দাঁড়ায়। জীবন দুজনকে সাবধান করেছে, কিন্তু পাথর করেনি। তাদের কাহিনীতে কোনো অলৌকিক ঘটনা ছিল না, না কোনো ফিল্মি মোড়, না কোনো হঠাৎ আমিরি। শুধু একটা কথা ছিল, ভুল হাত থেকে বেঁচে যাওয়া জীবন আর সঠিক মানুষের সাথে মেলা জীবন। আর এটাই কারণ ছিল যে সফরের শুরু বিষ দিয়ে হয়েছিল, তার শেষ ভরসা, সাথ আর সারল্য দিয়ে হলো। কারণ প্রতিটা কাহিনীর হিরো শক্তিশালী হয় না, কিছু হিরো শুধু মানুষ হয়। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায় যে ভরসা চোখ বুজে নয়, বুদ্ধির সাথে করা উচিত। কিন্তু যখন সামনে কোনো প্রাণ থাকে, তখন ভয়ের ঊর্ধ্বে উঠে মানুষ হওয়া জরুরি। লোভ সম্পর্ক শেষ করে দেয়, আর সেবার মনোভাব সম্পর্কের জন্ম দেয়। আপনারা বলুন, যদি আপনারা সেই ট্রেনে থাকতেন, তবে কি থামতেন নাকি এগিয়ে যেতেন? কমেন্টে নিজের মতামত অবশ্যই জানাবেন। এমনই সত্যিতে ভরা মন ছুঁয়ে যাওয়া গল্পের জন্য চ্যানেল তাসলিমা ভয়েসকে সাবস্ক্রাইব করুন। ভিডিও পছন্দ হলে লাইক অবশ্যই করবেন, আর একে সেই মানুষের কাছে পৌঁছে দিন যাকে এই গল্প কিছু ভাবতে বাধ্য করবে। দেখা হবে পরের গল্পে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন।